ফাহিমা খুশিতে তার মা রাবেয়া আহমেদকে জড়িয়ে ধরে। মেয়ের খুশি দেখে ফাহিমার বাবা ও মা দুজনেই বিয়ের জন্য মত দিয়ে দেয়। সাফরান তার মা ও বাবাকে মন খারাপ করে থাকতে দেখে তাদের কাছে যেয়ে বলে, মা, এতদিন তো বিয়ে দেওয়ার জন্য মাথা খাচ্ছিলে আমার, এখন কেন মন খারাপ করে রেখেছো? আমার পছন্দ কি তোমার পছন্দ না? সাফরানের মা রাফিয়া আহমেদ চোখ মুছে ছেলের কপালে চুমু খেয়ে বলে উঠল, তুই সত্যি যদি ফাহিমাকে পছন্দ করে থাকিস তো আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। সংসার তুই করবি, তোর জীবন এখানে আমার চাওয়ার ইচ্ছের কথা বড় না। এভাবে কেন বলছো মা? রাফিয়া আহমেদ ছেলের কথার জবাব না দিয়ে নিজের রুমে চলে গেল। সাফরান সবার মাঝে স্নিগ্ধাকে খুঁজতে লাগলো, কিন্তু স্নিগ্ধাকে দেখা গেল না। সাফরান অশ্রু লুকিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে আনলো। তাকে যে এভাবেই থাকতে হবে, এখন সবাইকে দেখাতে হবে, স্নিগ্ধাকে দেখাতে হবে সাফরান খুশি আছে, ফাহিমাকে নিয়ে ভালো আছে। ফাহিমার বাবা বক্কর আহমেদ সাফরানের বাবার সাথে দুজনের বিয়ে নিয়ে আলাপ করতে লাগলো। ফাহিমা সাফরানের কাছে এসে বলল, থ্যাঙ্কস ভাইয়া। কথাটা বলে জিহ্বায় কামড় দিয়ে আবারও বলল, থ্যাঙ্কস সাফরান, আজ সব স্বপ্ন সত্যি করার জন্য থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস, তোমাকে আমার করে দেওয়ার জন্য। সাফরান ফাহিমার কথায় কিঞ্চিত হাসি ফুটিয়ে তুলল ঠোঁটে। আমার কিছু কাজ আছে, তুই মায়ের সাথে কথা বল, আমি আসছি। সাফরান নিজের রুমে আসলো। নিজের চোখেই আজ ছোট হয়ে গেছে সে। এতদিন তো নিজের সাথে মিথ্যা বলে আসছিল, আর আজ পুরো পরিবারের সামনে মিথ্যা বলেছে। সাফরানের ইচ্ছা হচ্ছে এখনই ছুটে গিয়ে সবাইকে সত্যটা বলবে। সাফরান ফাহিমাকে না, স্নিগ্ধাকে ভালোবাসে, কিন্তু সাফরান জানে কাউকে অনেক বেশি স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন নিজ হাতে ভেঙে দিলে মানুষটাকেই ভেঙে ফেলা হয়, কারণ সেই সাজানো স্বপ্ন পুনরায় আর গোছানো যায় না। নিঃশব্দে কেঁদে উঠল সাফরান। বাড়ির সবার অগোচরে স্নিগ্ধাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পুরো বাড়ি খুঁজেও স্নিগ্ধাকে খুঁজে পাওয়া গেল না। স্নিগ্ধার অভিমানের কারণ জানে সাফরান, এটাও জানে স্নিগ্ধা এখন কোথায় আছে। সাফরান বাইক নিয়ে হিয়ামতির ব্রিজের দিকে ছুটে চলল। স্নিগ্ধা জানে না কেন সে এখানে ছুটে এসেছে, কেন সাফরান আর ফাহিমার কথা শুনে বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে ব্যথা করছে, কেন দু চোখ বেহায়ার মতো কেঁদেই যাচ্ছে। অনেক বেশি কান্না আসছে আজ। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গিয়েছে। বুকের ভেতরের হাহাকার যেন এই প্রবাহমান নদীর সাথে পাল্লা দিয়ে চলেছে। স্নিগ্ধা ডুকরে কেঁদে উঠল। তার সাথেই কেন কেন তাকেই সব কষ্ট পেতে হবে? কেন তারই মন ভাঙবে? কেন সবাই বারবার স্বপ্ন দেখিয়ে নিজেই ভেঙে দিবে? পুতুল পেয়েছে স্নিগ্ধাকে, যার যেমন ইচ্ছে তেমন ভাবে সাজিয়ে তারপর সব ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিবে। আচ্ছা, এসব মিথ্যা ছিল কি? মিথ্যা ছিল কি সেদিনের সেই পরিচয়, একরাশ স্বচ্ছ অনুভূতি, সাজানো কিছু স্বপ্ন আর সীমাহীন পাগলামি, অবাক করা কিছু কথা, অভিমানী অশ্রু ফোঁটা, ডায়েরিময় স্বপ্ন গাথা। মিথ্যা ছিল কি অভিমান করে ভুলে থাকা অপেক্ষার প্রহর গোনা, আড়ালে আমায় দেখা? মিথ্যা ছিল কি? হ্যাঁ, মিথ্যে ছিল, সব সাজানো নাটক ছিল। স্নিগ্ধা ঘাড় ঘুরিয়ে সাফরানকে দেখে আবারও নদীর দিকে তাকায়, তারপর বলে, চলে এসেছো আবারও তোমার সাজানো নাটক পরিবেশন করতে? বাড়ি ফিরে চল। যাব না। দেখ, পাগলামি করিস না। সাফরান স্নিগ্ধার হাত ধরে টান দিতেই স্নিগ্ধা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয়। ডোন্ট টাচ মি, একদম ছুবেন আমাকে, প্লিজ চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম মি। স্নিগ্ধার ডুকরে কেঁদে ওঠে। সাফরান ভাষা হারিয়ে ফেলেছে। প্রিয় মানুষটাকে চোখের সামনে এভাবে কাঁদতে দেখার থেকে বড় কষ্ট হয়তো আর নেই, তাও যদি কারণ সে নিজেই হয়। সাফরান জোর করে স্নিগ্ধাকে কাছে টেনে নেয়। স্নিগ্ধা অনেক জোরাজোরি করে সাফরানের কাছ থেকে নিজেকে মুক্ত করতে কিন্তু পারে না। স্নিগ্ধা সাফরানের বুকে ঘুষি দিয়ে বলে ওঠে, কেন ভাইয়া, কেন এতটা পর করে দিলে মুহূর্তেই? পরই যদি করে দেবে তাহলে আপন করার নাটকই বা করছিলে কেন? কেন মিথ্যা মায়ায় জড়িয়েছিলে আমাকে? তুমি আর রাহাত দুজনেই সমান, দুজনেই বেঈমান। সাফরান চুপ করে থাকে, তার দু চোখ অশ্রুতে ভরে আছে। স্নিগ্ধা কি দেখছে না? বাড়ি চল, এই শুনশান জায়গায় একা থাকিস না প্লিজ স্নিগ্ধা। না, আমি তোমার সাথে যাব না। তুমি তোমার ফাহিমার কাছে যাও, আমার জন্য মিথ্যা কেয়ার দেখাতে হবে না। যে সারা জীবন দেখবে বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু মাঝপথে একা করে দিয়ে চলে যায়, সে আর যাই করুক আমার ভালো চাইবে না কখনো। চলে যাও এখান থেকে, আমি একা বাড়ি চলে যেতে পারবো। সাফরানের মাথায় রাগ চড়ে যায়। মেজাজ নিয়ে স্নিগ্ধাকে বলে, চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। কথা বললে এখানেই মেরে নদীতে ভাসিয়ে দিব। তুই বাড়ি ফিরে যাবি তো?
ওকে ফাইন, আমি তোকে তোর বাড়িতে পৌঁছে দিব। আমি যাব না তোমার সাথে। নিয়ন্ত্রণ হারিয়ে বসে সাফরান। স্নিগ্ধার চিবুক শক্ত করে ধরে বলে, সাফরান আহমেদের কথার উপর আর কারো কথা খাটে না। আমার কথাই শেষ কথা, সেরা কথা। তাড়াতাড়ি বাইকে উঠে বস। সাফরানের রাগী মেজাজ ও লাল চোখ দেখে স্নিগ্ধা বেশ ভয় পেয়ে যায়। তুমি আমার উপর। চুপ, বাইকে উঠে বস তাড়াতাড়ি। ধমক খেয়ে স্নিগ্ধা তাড়াতাড়ি বাইকে বসে, কিন্তু হেঁচকি টেনে টেনে ঠিকই কেঁদে যায় সারাটি পথ। সাফরান স্নিগ্ধাকে বাড়িতে পৌঁছে দিয়ে হীরামতির নদীর পাড়ে বসে কাঁদতে থাকে। বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না। বারবার স্নিগ্ধার সেই করুণ মুখটা ভেসে উঠছে। সত্যিই অনেক অন্যায় করে ফেলেছে সাফরান স্নিগ্ধার সাথে। আগেই তো ভালো ছিল, যখন স্নিগ্ধাকে বুঝতে দেয়নি সাফরান স্নিগ্ধাকে ভালোবাসে। তখন দুঃখগুলো ছিল সবার অলক্ষ্যে, নিজেকে রেখেছিল সবার আড়ালে। জীবনের মানে ছিল কোনো রকম নিজেকে গুটিয়ে রাখা। বেঁচে ছিল কিছু স্বপ্ন নিয়ে, তবে বাস্তবায়ন করার কোনো তাগিদ ছিল না। কিন্তু জীবন এভাবে মোড় নেবে তা কখনো কল্পনাও করেনি সে। এভাবে ভালোবাসার মানুষটাকে পেতে পেতেও হারিয়ে ফেলবে তা ভাবেনি। হাজার কথার মাঝে সাফরানের ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে নামটা। সাফরান ও স্নিগ্ধাকে আলাদা করে দিয়েছে। সাফরান ফোন রিসিভ করে না। সাফরানের ইচ্ছে হয় ফোনটা নদীতে ছুঁড়ে মারতে। সব প্রমিস মিথ্যা ছিল তোমার, সব স্বপ্ন মিথ্যা ছিল, সাজানো ছিল। তুমি তো চেয়েছিলে কারোর সঙ্গ সাময়িক সময়ের জন্য। আমারও তো সাধ্য ছিল না তোমার অভিনয় বোঝার। আমি তো নির্বাক পাখির মতোই আটকে আছি ছলনার মায়াজালে তোমার। আমি কখনো বুঝেও ভেবেছি নো, তুমি এমন। আমাকে হয়তো ভালোবাসো তোমার মনের মতন, কিন্তু হায়, সব ছিল তোমার অভিনয়, অভিশাপ নয়। এটাও তোমার প্রতি আমার ভালোবাসা। ভালো থেকো তুমি। ভেবো না কখনো এই আমার কথা। ভেবে নিব সব সব মিথ্যা অজুহাত ছিল সময়ের সাথে দূরে। স্নিগ্ধার ফেসবুক স্ট্যাটাসটা দেখে ভেঙে পড়ল সাফরান। কতটা কষ্ট দিয়ে ফেলেছে স্নিগ্ধাকে তা নিজেই টের পাচ্ছে। স্নিগ্ধাকে কষ্ট দিয়ে কি সাফরান নিজে খুশি আছে? স্নিগ্ধা হয়তো এ বাড়িতে আর আসবে না, না আসলেই ভালো। স্নিগ্ধাকে সামনে দেখলেই অন্য সব কিছুর কথা ভুলে যায় সাফরান। স্নিগ্ধার চোখের সামনে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। স্নিগ্ধাও কষ্ট পাবে। তার থেকে স্নিগ্ধা দূরেই থাকুক। ফাহিমাকে বিয়ে করলে একে একে 3টা জীবন নষ্ট হবে। সাফরান কখনো ফাহিমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। এদিকে ফাহিমাকে বিয়ে না করলে সে আত্মহত্যার পথ বেছে নেবে। কি করবে সাফরান? চারিদিকে অনিশ্চয়তা আর অন্ধকার দেখে সাফরান 2 হাতে মুখ ঢেকে বসে থাকে। বাড়ির সবাই বিয়ের প্রস্তুতি নিচ্ছে। সাফরানের মার অনেক ইচ্ছে ছিল ছেলের বিয়ে ধুমধাম করে দিবে, কিন্তু সাফরান চায় না। আজ রাতেই ফাহিমা ও সাফরানের এঙ্গেজমেন্ট, তাই সকাল থেকে বাড়ির সবাই কাজে লেগে পড়েছে। রাফিয়া আহমেদ খেয়াল করলো সাফরান বিয়ে নিয়ে কোনো আগ্রহই দেখাচ্ছে না। যে ছেলে দায়িত্বের উপর অটল থাকে সে তার এঙ্গেজমেন্টের দিন দরজা জানালা বন্ধ করে রুমে শুয়ে আছে। রাফিয়া আহমেদের মনে খটকা লাগে। সাফরান ও ফাহিমার বিয়ের কথা শোনার পর থেকে স্নিগ্ধাকে আর এ বাড়িতে আসতে দেখে নাই। এমনকি কাউকে কিছু না বলে চলে গেছে বাড়ি থেকে। রাফিয়া আহমেদ ভাবলো ছেলের থেকে জিজ্ঞেস করবে, কিন্তু পর মুহূর্তে চিন্তাটা বাদ দিয়ে কাজ করতে লাগলো। সাফরান ও ফাহিমার বিয়েতে সাফরানের ফ্যামিলিতে কেউ খুশি না হলেও ফাহিমার ফ্যামিলি অনেক খুশি হয়েছে। তাদের এতদিনের পরিকল্পনা এবার সত্য হতে যাচ্ছে। বক্কর আহমেদ বউ এবং মেয়েকে বসিয়ে নতুন পরিকল্পনা করছে। সাবাস মা, তোর বাবা এতদিন যা করতে পারেনি আজ তুই তা করে দেখিয়েছিস। আই এম সো প্রাউড অফ ইউ। তোর মাধ্যমেই আমি আজাদ থেকে প্রতিশোধ দিতে পারবো। আজ ওর জন্যই আমার এই অবস্থা। চোখে মুখে কঠিন ভাব এনে বক্কর আহমেদ বলল, মা বেঁচে থাকাকালীন মা ওকে সব সম্পত্তি লিখে দেয়। বাবার অর্ধেকের বেশি সম্পত্তি পেয়েছে ও, আর আমাকে সব ক্ষেত্রে ঠকিয়েছে। বাবা, আমি সাফরান ভাইয়ার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করছি না। আমি সাফরানকে ভালোবাসি। তুমিও তো জানো সাফরান ভাইয়া বড় আব্বুর মতন না, অনেক ভালো একটা ছেলে। আমি সাফরানকে পাওয়ার জন্য তোমার প্ল্যানে রাজি হয়েছি। জানি রে মা, আর আমিও এটাই চাই। সাফরানকে ধীরে ধীরে আজাদ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। আজাদকে আমি পথের ভিখারি বানিয়ে ছাড়বো। আচ্ছা বাবা, আমি পার্লারে যাই। ফাহিমা চলে যাওয়ার দিকে তাকিয়ে বক্কর আহমেদ বলল, আমিও তো চাই মা, তুই আর সাফরান সুখে থাক, আমরা সুখে থাকি। কিন্তু আজাদ ও রাফিয়াকে আমি কখনো সুখী হতে দেব না। আমার মেয়ের মাধ্যমেই সাফরানকে ওই পরিবার থেকে আলাদা করে ফেলবো। কি রে, কলেজে আসিস না? ফেসবুকে কি সব ইমোশনাল পোস্ট করছিস?
ঠিক আছিস তো তুই? ফারজানার কথায় স্নিগ্ধা শোয়া থেকে উঠে বসলো, কিন্তু কিছু বলল না। ফারজানা স্নিগ্ধার দিকে ভালোভাবে তাকিয়ে বলল, কিরে, তোর চেহারার এই অবস্থা কেন? চোখের নিচের ডার্ক সার্কেল পড়ে গেছে। হরর মুভিতে চান্স পেয়েছিস নাকি? ফারজানার রসিকতায় স্নিগ্ধা ফারজানার হাত টেনে তার পাশে বসালো, তারপর বলল, সাফরান ভাইয়ের বিয়ে জানিস? না, জানতাম না, এখন জানলাম। আর বিয়ে তো কি হয়েছে, বয়স হয়েছে, বিয়ে হবে না? আমি সাফরান ভাইকে ভালোবাসি। স্নিগ্ধার কথায় ফারজানা মুখ হাঁ করে চোখ বড় বড় করে তাকালো। সিরিয়াসলি? তুই ভালোবাসিস, তাও ওই রোবট লাল চোখওয়ালা সাফরানকে? আই এম সো সরি দোস্ত, বাট আই কান্ট টেক দিস জোক। আমার এই অবস্থা দেখে তোর মনে হচ্ছে আমি রসিকতা করছি? স্নিগ্ধার চোখে অশ্রু দেখে ফারজানা ভ্যাবাচাকা খেয়ে গেল। সত্যিই তাহলে? হ্যাঁ, আমার প্রেম শুরু হওয়ার আগেই শেষ। বারবার কেন আমার সাথে এমন হয় ফারজানা? শুধু তোর সাথে না স্নিগ্ধা, আমার সাথেও তো ধোকাই হয়েছে। ভালোবেসে যাকে বিয়ে করার জন্য পরিবার, বাড়ি, ঘর ছেড়ে দিলাম, সেই সাইফ কি করেছে জানিস তো তুই? আসলে ছেলে মানুষরাই এমন। আমারও তাই মনে হয়। ভালোবাসা বলতে কিছু নেই, যা আছে সবই মায়া। আর সাফরান ভাইয়ের প্রতি মায়া কাটিয়ে উঠতে পারলে আবারও আমি আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। একদম ঠিক বলেছিস। তাই আর কান্না, ইমোশনাল স্ট্যাটাস আর নয়। সাফরানকে বোঝা যে তুই ভালো আছিস। স্নিগ্ধা বিছানা থেকে উঠে ব্যালকনিতে দাঁড়ায়, তারপর বলে, জানিস ফারজানা, সাফরান ভাইয়া অনেক রাতে এই ব্যালকনি দিয়ে আমার রুমে এসে আমাকে দেখে যেত যখন আমাকে মিস করতো। হইছে, তোরে আমি বুঝাচ্ছি কি, আর তুই বুঝতেছস কি? তোর দ্বারা হবে না, আমার কিছু করতে হবে। ফারজানা ফোন বের করে ঋদ্ধিকে কল দিল। ফাহিমা প্লিজ তুই একাই যা, না হয় সাহিল কিংবা তোর বান্ধবীদের নিয়ে যা, আমার ভালো লাগছে না। প্লিজ সাফরান, চলো আমার সাথে, পার্লারে তো যাব। ফাহিমা এখনো আমাদের বিয়ে হয় নাই, আর বিয়ের আগে তুই আর আমি একসাথে থাকাটা ঠিক না। রুম থেকে বের হয়, এখন কেউ দেখলে সমস্যা। তোমার আমার বিয়ে হচ্ছে কি? ফাহিমা কথা শেষ করতে পারল না, তার আগেই সাফরান ফাহিমার হাত ধরে রুমের বাইরে নিয়ে আসলো, তারপর দরজা বন্ধ করে দিল। সাফরানের এমন ব্যবহারে ফাহিমা কষ্ট পেল অনেক। চোখের পানি মুছে সাফরানের দরজার দিকে তাকিয়ে বলল, যত ইচ্ছে ইগনোর করো, বিয়ের পর তোমাকে জয় করেই নিব। তখন চাইলেও আর আমাকে তোমার থেকে দূরে সরাতে পারবে না। রাফি আহমেদ ও সাহিল দুজনে হলঘরটা হালকা ডেকোরেশন করিয়েছে। মা, আমার এই বিয়েতে কাজ করতে একটুও ভালো লাগছে না। স্নিগ্ধা আপুকে কল দিয়েছি, ফোন বন্ধ। ফুপিকে আসতে বলছি, সন্ধ্যায় আসবে। স্নিগ্ধা আসবে? স্নিগ্ধা আপু অসুস্থ। কি হলো আবার স্নিগ্ধার? রাফি আহমেদ চিন্তায় পড়ে গেলেন। পাশাপাশি ফাহিমা ও সাফরানকে বসানো হয়েছে। সাফরান বারবার সবার দিকে তাকিয়ে স্নিগ্ধাকে খুঁজছিল। স্নিগ্ধার মা আতিয়া রহমান আসছে, কিন্তু স্নিগ্ধা আসে নাই। সাফরানের বুকের ভেতরে এক অসহ্য হাহাকারে স্নিগ্ধাকে ডেকে যাচ্ছে ক্রমাগত। সময়টা এমনও তো হতে পারত, সাফরানের পাশে ফাহিমা নয় স্নিগ্ধা বসে আছে। ফাহিমার দিকে একটিবারের জন্য ঘুরে দেখেনি সাফরান। এটা কোনো এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হলো? না আছে হই হুল্লোড়, না আছে নাচ গান। স্নিগ্ধা আপুটা এই সময়ই অসুস্থ হয়েছে। স্নিগ্ধার অসুস্থতার কথা শুনে সাফরান শিউরে উঠল। কি হয়েছে স্নিগ্ধার? সাফরানের কথায় সকলে হতভম্ব হয়ে যায়, তার দিকে তাকিয়ে রইল। আই আস্কড হোয়াট হ্যাপেন্ড টু স্নিগ্ধা। সাফরানকে এত চিন্তিত হতে দেখে আতিয়া রহমান বলে উঠলেন, একটু সর্দি কাশি হয়েছে আর শরীরটা দুর্বল, তাই আমি রেস্ট করতে বলছি। আতিয়া রহমানের কথা শেষ না হতেই স্নিগ্ধার আগমন ঘটল। স্নিগ্ধার দিকে তাকিয়ে সকলে অনেক অবাক হয়ে গেল। গ্রে কালারের লেহেঙ্গা, খোলা চুলে স্নিগ্ধাকে আরও বেশি সতেজ ও স্নিগ্ধ লাগছে। সাফরান বিমোহিত হয়ে তাকিয়ে আছে, কিন্তু পর মুহূর্তে বাপ্পিকে দেখে সাফরানের চোয়াল শক্ত হয়ে উঠল। বাপ্পিও স্নিগ্ধার ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরে এসেছে। স্নিগ্ধা আশায় সাহিল অনেক খুশি হয়েছে। স্নিগ্ধার বান্ধবী ফারজানা ও তন্নিও এসেছে। সবাইকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে স্নিগ্ধা বলল, সাফরান ভাইয়ের এঙ্গেজমেন্ট আর আমি আসবো না তা কি হয়? আর তাই সাথে করে আমার ফ্রেন্ডদেরও নিয়ে এসেছি, কারণ তোমরা সবাই বোরিং পাবলিক। এঙ্গেজমেন্টের অনুষ্ঠান কম মনে হচ্ছে কারো মৃত্যুবার্ষিকী। কথাটা বলেই স্নিগ্ধা খিলখিলিয়ে হেসে উঠল। ফাহিমা ঈর্ষান্বিত চোখে তাকিয়ে আছে। ফাহিমার থেকেও বেশি সুন্দর দেখাচ্ছে স্নিগ্ধাকে। ফাহিমা মনে মনে বলতে লাগলো, ভালোই হয়েছে এই থার্ড পার্টিটা এসেছে। এবার চোখের সামনে দেখো সাফরানকে আমার হতে।
তোমাদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে মিস্টার অ্যান্ড মিসেস আহমেদ। স্নিগ্ধার কথায় ফাহিমা মুচকে মুচকে হেসে ওঠে, কিন্তু সাফরান ফ্লোরের দিকে তাকিয়ে স্নিগ্ধার নজর এড়াতে চায়। আজ আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট, আর নাচ গান হবে না তা কি হয়? স্নিগ্ধা ইশারা দিতেই সাহিল মিউজিক অন করে দেয়। মিউজিকের তালে তালে স্নিগ্ধা ও তার ফ্রেন্ডসরা নাচছে। এদিকে সাফরান বাপি ও স্নিগ্ধাকে একসাথে নাচতে দেখে রাগে ফুলে উঠছে। সাহিলও তাদের সাথে যেয়ে ডান্স করতে লাগলো। ফাহিমার বাবা ও মা তাদের সাথে যোগ দিল। স্নিগ্ধা রাফি আহমেদকে টেনে নিয়ে আসে তাদের সাথে নাচার জন্য। ফাহিমা নিজে থেকেই নাচতে চলে আসে, কিন্তু সাফরানের এসব একদমই সহ্য হচ্ছে না। সাফরান স্নিগ্ধার হাত ধরে টেনে ছাদের দিকে নিয়ে যায়। সবাই ডান্স করায় ব্যস্ত ছিল, তাই কেউ খেয়াল করে না। কি করছো ভাইয়া? ছাড়ো আমাকে। আর তুই কি করছিস? ডান্স করছিলাম। আমি তোকে বলেছিলাম যে আমার বিয়েতে কোনো নাচ গান বাহিরের মানুষ অ্যালাউ করব না। বারে, আমি তোমার কাজিন হই, সবাইকে নেমন্তন্ন করার অধিকার আমারও আছে। সাফরান এবার স্নিগ্ধার হাত চেপে ধরে বলল, বাপ্পিকে কেন ইনভাইট করলি? বাপ্পি কিভাবে তোর ফ্রেন্ড হয়? বাপি তো আমার অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে এখন। ছেলেটা অনেক ভালো। ভালো না, সেদিনই তোকে ওয়ার্ন করেছিলাম ছেলেটার থেকে দূরে থাকতে। স্নিগ্ধা সাফরানকে ধাক্কা মেরে নিজেকে মুক্ত করে নেয়। আমাকে ওয়ার্ন করার তুমি কে? আমার যার সাথে ইচ্ছা আমি মিশবো, তোমার কোনো কিছুতে আমি কোনো প্রশ্ন রাখিনি, তুমিও রাখবে না। সাফরান আবারও স্নিগ্ধার হাত চেপে ধরে। অনেক বার বেড়েছিস তুই। লিসন কেয়ারফুলি, তুই সারা জীবন আমার নজরেই থাকবি। তোর সাথে অন্য কাউকে দেখলে কেটে ওখানেই শেষ করে দিব। কেন? তুমি জীবনেও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারলে, আমি কেন পারবো না? কারণ আমি তোকে ভালোবাসি। সাফরানের কথা শুনে স্নিগ্ধা বাকরুদ্ধ হয়ে গেল মুহূর্তেই। তাজ্জব হয়ে সাফরানের দিকে তাকিয়ে আছে। সাফরানের চোখ থেকে অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ছে। আমি তোকে ভালোবাসি, কখন থেকে জানি না, কিন্তু সেই ছোট থেকে তোর সবকিছু আমার ভালো লাগে। যত বড় হচ্ছিলি ততই তোকে হারানোর ভয়ে সে জেগে ধরে আমার। আজ এই পরিস্থিতি আমাকে স্পষ্ট বলে দিচ্ছে তোকে ছাড়া আমি সাফরান অসম্পূর্ণ। আমি এত চিন্তা আর নিতে পারছি না। তাহলে এই বিয়েটা আমি বাধ্য হয়ে করছি, কারণ আমার কাছে আর কোনো অপশন নেই। দেওয়ালে পিঠ থেকে গেছে আমার। না পারছি নিজের ভালোবাসার মানুষকে আপন করতে, না পারছি এই বিয়েটা ভেঙে দিতে। সাফরান ডুকরে কেঁদে উঠল। তার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে স্নিগ্ধা। অনেকক্ষণ ভেবেই কেটে গেল। স্নিগ্ধার কাছে এখন সব পরিষ্কার। সাফরান ফাহিমাকে ভালোবাসে না। সাফরানকে কাছে টেনে জড়িয়ে ধরে আছে স্নিগ্ধা। দুজনেই কাঁদছে। অনেক রকমের লাইটিং দিয়ে ছাদটা ডেকোরেট করা আছে। দুজন একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্য পুরো পরিবারের সামনে ধরা পড়ে গেল। সাফরান ও স্নিগ্ধাকে নিচে কোথাও খুঁজে না পেয়ে সবাই ছাদে চলে আসে। তাদের সবাইকে ছাদে দেখে সাফরান ও স্নিগ্ধা ঘাবড়ে যায়। রাফি আহমেদ এগিয়ে এসে ছেলের গালে কষে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের শব্দে সকলে চমকে ওঠে। অনেক বড় হয়ে গেছিস তাই না সাফরান? মা বাবাকেও তোর ছোট মনে হচ্ছে। একমাত্র ম্যাচিওর শুধু তুই। এত কিছু হয়ে গেলেও আমাকে কিংবা তোর বাবা কাউকেই জানালি না। মনের মাঝে কষ্ট চেপে রেখে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছিস। তুই জানিস তোর এই সিদ্ধান্তের জন্য তিনটে জীবন নষ্ট হতে যাচ্ছিল। রাফি আহমেদ এগিয়ে এসে স্নিগ্ধার চিবুকে হাত রেখে বলে, আমিও তো এই মেয়েকেই চাই আমার ছেলের বউ হিসেবে। এখন আমি সবটা জেনে গেছি, ব্যাস সাফরানের সাথে স্নিগ্ধার বিয়ে হবে। রাফি আহমেদের কথায় বক্কর আহমেদ বেশ রেগে গেল। বলি, বিয়ে কি ছেড়ে গেল নাকি? আমার মেয়ের জীবন বরবাদ করে এখন অন্য কারো সাথে ছেলের বিয়ের কথা বলছো? আর তোমার মেয়েকে বিয়ে করলে আমার ছেলের জীবন বরবাদ হয়ে যাবে, যেটা আমি মা হয়ে কখনো হতে দিব না। তোমার মেয়েকে আমি পুত্রবধূ হিসেবে কখনোই মেনে নিব না। রাফি আহমেদের কথা বক্কর চৌধুরী কিছু বলতে যাবে, তখনই ফাহিমা মাথা ঘুরে পড়ে গেল। তা দেখে সকলে ফাহিমার কাছে গেল। সাফরান দৌড়ে এসে ফাহিমাকে পাঁজা কোলে রুমে নিয়ে চলে আসলো। তারপর চোখে মুখে পানির ছিটা দিতেই ফাহিমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর পাশে সাফরানকে দেখে ফাহিমা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমাদের বিয়ে হবে না? সাফরানকে চুপ করে থাকতে দেখে ফাহিমা তার বাবা বক্কর আহমেদকে বলল, বাবা, সাফরান চুপ করে আছে কেন? আমাদের বিয়ে হবে না? হবে মা, হবে। যদি এই বিয়ে না হয় তো সব কটাকে আমি জেলের ভাত খাওয়াবো। সাফরান ফাহিমার হাত ধরে বলল, সেদিন তুমি যখন আত্মহত্যা করার চেষ্টা করছিলি তখন আমার কাছে আর কোনো অপশন ছিল না রাজি না হওয়ার। তোমাকে বাঁচানোর জন্য সেদিন তোমার কথায় রাজি হয়ে গেছিলাম। কিন্তু সত্য তো এটাই ফাহিমা, আমি তোমাকে না স্নিগ্ধাকে ভালোবাসি। তোমাকে বিয়ে করলেও আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না কখনো। আমার কাছ থেকে তোমার জেদটা তো পূর্ণ হবে, কিন্তু আমাকে সম্পূর্ণভাবে কখনো পাবে না। তুমি অনেক সুন্দর ও লক্ষ্মী একটা মেয়ে, তুমি অনেক ভালো কাউকে পেয়ে যাবে লাইফে, কিন্তু আমার জীবনে
স্নিগ্ধাকে ছাড়া আমি আর কাউকে আনতে পারবো না। সাফরানের কথায় ফাহিমা ডুকরে কেঁদে ওঠে। বক্কর আহমেদ মেয়েকে নিয়ে যায় সাথে সাথে। যাওয়ার সময় শাসিয়ে যায়, সবাইকে এর প্রতিদান দিতে হবে। তারা চলে যেতেই আজাদ আহমেদ ও রাফি আহমেদ স্নিগ্ধার মায়ের সাথে স্নিগ্ধা ও সাফরানের বিয়ের কথা সেরে নেয় এবং সেই দিনেই সাফরান ও স্নিগ্ধার এঙ্গেজমেন্ট হয়ে যায়। দুজনের বিয়ের তারিখও ঠিক করে ফেলে রাফি আহমেদ। সাফরান ও স্নিগ্ধার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। যতটা অনিশ্চয়তা নিয়ে দুজনে এই সম্পর্কের কথা চেপে রেখেছিল, ততটাই পূর্ণতার সাথে এক হয়েছে দুজনে। ক্লাস শেষে স্নিগ্ধা সাফরানের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখন একটা মাইক্রো কার তার ঠিক সামনে এসেই থামলো। স্নিগ্ধা কিছু বুঝে ওঠার আগেই মাইক্রো থেকে দুজন লোক নেমে স্নিগ্ধার মুখ চেপে ধরে টেনে নিয়ে গেল। মাইক্রোতে উঠিয়ে স্নিগ্ধার মুখে টেপ লাগিয়ে দিল যেন স্নিগ্ধা চিৎকার করতে না পারে। স্নিগ্ধা অনেক চেষ্টা করলো, কিন্তু এই ভয়ঙ্কর দানবের কাছ থেকে নিজেকে মুক্ত করতে পারলো না। গাড়িটা ছেড়ে দিতেই স্নিগ্ধা ভয়ে আটকে উঠল। এরা কারা? স্নিগ্ধাকে কোথায় নিয়ে যাচ্ছে? পুরো ক্যাম্পাস ঘুরেও স্নিগ্ধাকে খুঁজে পেল না সাফরান। মাত্র তো 5 মিনিট লেট করেছে, এর মধ্যেই স্নিগ্ধা চলে গেল। সাফরান ফোন বের করে স্নিগ্ধার নাম্বারে কল দিল, কিন্তু রিসিভ হচ্ছে না। আরও কয়েকবার কল দেওয়ার পর স্নিগ্ধার নাম্বার বন্ধ হয়ে গেল। সাফরান বেশ ঘাবড়ে গেল। এমন তো করে না স্নিগ্ধা। সাফরান বাইক নিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ মাটিতে কিছু একটা চকচক করলো। সাফরান দ্রুত জিনিসটা হাতে নিয়ে দেখলো এটা তো স্নিগ্ধার এঙ্গেজমেন্ট রিং। এই রিংটা এখানে এভাবে কেন? সাফরানের বুকটা ধক করে উঠল। স্নিগ্ধার কোনো বিপদ হলো না তো? সাফরান আশেপাশে তাকিয়ে একটা ছোট ছেলেকে বাদাম বিক্রি করতে দেখলো। সাফরান তার কাছে যেয়ে স্নিগ্ধার ছবি দেখিয়ে বলল, এই মেয়েটাকে কি দেখেছ? ছেলেটা ছবিটা ভালো করে দেখে বলল, হ, একটু আগে এইখানে খাড়াই আসিল। তয় একটা বড় মাইক্রো থেকে 2টা ব্যাডা নাইমিয়া আফাডারে জোর কইরা গাড়ির মধ্যে নিয়ে গেছে। ছেলেটার কথা শুনে সাফরান দুশ্চিন্তায় পড়ে গেল। একরাশ ভয় এসে গ্রাস করলো তাকে। সাফরান আর সময় নষ্ট করলো না। বাইক স্টার্ট দিয়ে যে পথে স্নিগ্ধাকে ধরে নিয়ে গেছে সে পথেই যেতে লাগলো। ফুল স্পিডে বাইক চালাচ্ছে সাফরান। পথে যতগুলো কালো মাইক্রো কার দেখছে সবগুলো থামিয়ে সাফরান চেক করছে, কিন্তু না, স্নিগ্ধাকে পাওয়া যায় নাই। সাফরান আবারও বাইক নিয়ে এগিয়ে যায়। অনেক দূর আসার পর হাইওয়ের এক পাশে একটা কালো মাইক্রো দেখে। সাফরান মাইক্রোটার সামনে যায়। মাইক্রোটার ভেতর কেউ নেই। সাফরান আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না। হাইওয়ের পাশে একটা ঘন জঙ্গল। হঠাৎ সাফরানের মনে হলো স্নিগ্ধা এখানেই আছে। সাফরান দৌড়ে জঙ্গলের ভেতরে চলে গেল। কিছু দূর যাওয়ার পর কয়েকজন পুরুষের কণ্ঠস্বর শুনতে পেল সাফরান। জঙ্গলের আরো ভেতরে চলে আসলো। তখনই কয়েকজন মাতাল ছেলেকে গোল করে দাঁড়িয়ে থাকতে দেখলো। সাফরান দৌড়ে ছেলেগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই স্নিগ্ধাকে মাটিতে শোয়া অবস্থায় দেখলো। স্নিগ্ধার মুখে টেপ, হাত বাঁধা অবস্থায়। স্নিগ্ধাকে এভাবে দেখে সাফরানের মাথায় খুন চেপে গেল। সাফরান হাত মুঠো করে মাতাল ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। মাতাল ছেলেগুলো সাফরানকে আক্রমণ করলো, কিন্তু এক এক করে সবাইকে নিস্তেজ করে মাতাল ছেলেগুলোর লিডারটার গলা চেপে ধরলো সাফরান। বল, তোকে এখানে কে পাঠিয়েছে? বলছি, আগে ছেড়ে দাও। সাফরান ছেলেটার গলা ছেড়ে দিল। এবার বল, কে পাঠিয়েছে তোকে? না হয় জানে মেরে ফেলবো। আমাদের বক্কর আহমেদ পাঠিয়েছে। এই মেয়েটাকে উঠিয়ে নিয়ে মেরে ফেলতে বলেছে। কথাটা শুনে সাফরান রাগে ফেটে পড়ে। হাত মুঠো করে মাতাল ছেলেটাকে আরো একটা ঘুষি দিয়ে দেয়। সবাই উঠে দাঁড়ায়, তারপর পালাতে শুরু করে। সাফরান স্নিগ্ধার দিকে তাকিয়ে কান্না করে দেয়। তুমি ঠিক আছো স্নিগ্ধা? স্নিগ্ধা সাফরানের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে থাকে। সাফরান যদি আজ ঠিক সময়ে না আসতো তাহলে কি হয়ে যেত তা ভেবেই বারবার শিউরে উঠছে স্নিগ্ধা। তুমি থাকতে আমি ঠিক না থাকি কিভাবে? সাফরান স্নিগ্ধাকে এঙ্গেজমেন্ট রিংটা পরিয়ে দিল। তারপর স্নিগ্ধাকে নিয়ে বাড়ি ফিরে আসলো। সাফরান ও স্নিগ্ধাকে এই অবস্থায় দেখে বাড়ির সবাই অনেক উদ্গ্রীব হয়ে গেল। রাফি আহমেদ দুজনের শরীরে রক্ত দেখে চিৎকার দিয়ে উঠলেন। তোদের এই অবস্থা কি করে? ঠিক আছিস তোরা? রক্ত কিভাবে? সাফরান রাফি আহমেদকে শান্ত করার চেষ্টা করলো। ডোন্ট ওয়ারি মা, উই আর অল রাইট। রাফি আহমেদ ছেলের কথা শুনলো না। স্নিগ্ধাকে ধরে বলল, তোদের এই অবস্থা কি করে? স্নিগ্ধা সব খুলে বলল। সবটা শুনে রাফি আহমেদ বলল, বুঝেছি, এসব কার কাজ? তোদের দুজনকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে বক্কর, কিন্তু এতটা নিচে নামবে তা কখনো চিন্তাও করি নাই। এখন ওর চোখের সামনেই আমি তোদের বিয়ে দিব। তোদের বিয়েতে বেশি দেরি করা ঠিক হবে না, কালই তোদের বিয়ে। কিন্তু মা, স্নিগ্ধার এক্সাম? এক্সাম তো কি হয়েছে, কাল তো এক্সাম নেই, কালই তোদের বিয়ে হবে, এটাই ফাইনাল। আমি আর দেরি করতে চাই না। রাফি আহমেদের কথার আগে সাফরান আর কোনো কথা বলল না।
সাফরান স্নিগ্ধার দিকে তাকিয়ে দেখে স্নিগ্ধা খুশিতে আটখানা। এই মেয়ে বিয়ের জন্য কম, পড়ালেখা করতে হবে না এই জন্য খুশি হয়েছে। সাফরান আতিয়া রহমান আর স্নিগ্ধাকে তাদের বাড়িতে পৌঁছে দিতে গেল। আতিয়া রহমান অনেক খুশি। স্নিগ্ধা এমন একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছে যে শুধু স্নিগ্ধাকে সব বিপদ থেকেই রক্ষা করবে না, স্নিগ্ধার ছোট ছোট বিষয়ের প্রতিও খেয়াল রাখবে। স্নিগ্ধার জীবন নিয়ে তার কোনো দুশ্চিন্তার কারণ নেই। স্নিগ্ধাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসে সাফরান ফ্রেশ হয়ে দোকানের হিসাব নিয়ে বসে। অনেকদিন পর মনের মাঝে এক অন্যরকম শান্তি অনুভূত হচ্ছে। প্রফুল্ল মন নিয়ে সাফরান সব হিসাব নিকাশ কষে শুয়ে পড়ে। ঘুমানোর আগে সাফরান অভ্যাস মতো ফোনে স্নিগ্ধার ছবি দেখে নিল। এই রাতটা অতিবাহিত করতে পারলে কাল থেকে আর ছবি দেখে মনকে শান্ত করতে হবে না। এখনো বিশ্বাসই হচ্ছে না কাল তাদের বিয়ে। সাফরান পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু না, বিয়ের এক্সাইটমেন্টের জ্বালায় ঘুম বাবাজি উধাও হয়ে গেছে। আচ্ছা, এখন স্নিগ্ধা কি করছে? ওরও কি নির্ঘুমে সময় কাটছে, নাকি পড়ে পড়ে ঘুমাচ্ছে? যেই ভাবা সেই কাজ। বাইক নিয়ে সোজা হীরামতির ব্রিজ পেরিয়ে স্নিগ্ধার ব্যালকনির সামনে এসে দাঁড়ালো। স্নিগ্ধার রুমের লাইট জ্বালানো দেখে সাফরান ভাবলো স্নিগ্ধা বুঝি পড়ালেখা করছে রাত জেগে। সাফরান স্নিগ্ধার রুমে যাওয়ার জন্য দেয়াল বেয়ে উঠতে লাগলো। ধীরে ধীরে স্নিগ্ধার ব্যালকনিতে পৌঁছে গেল সাফরান। তারপর স্নিগ্ধার রুমের দিকে উকি দিতেই সাফরানের চোখ দুটো মুগ্ধতায় ভরে উঠল। লাল শাড়ি পরে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখতে ব্যস্ত স্নিগ্ধা। খেয়ালই করে নেই সাফরান তখন তার পেছনে এসে দাঁড়িয়েছে। ফর্সা শরীরে লাল রং যেন ঝিলিক দিয়ে উঠছে। স্নিগ্ধা আয়নায় সাফরানকে দেখে হেসে উঠল। বাহ, বউ সেজে আয়নার সামনে দাঁড়াতেই আমার দুলা রাজা হাজির। কল্পনাও কত অদ্ভুত। রাজা রানী দুই রাজ্য থাকলেও মিল করিয়ে দেয়। এই দুষ্টু ছেলে, এভাবে কি দেখছো? তোমাকে দেখছি। সাফরানের কথায় স্নিগ্ধা চমকে উঠল। কল্পনাতে সাফরান স্নিগ্ধার কথার রিপ্লাই করছে, আবার মিটিমিটি হাসছেও। স্নিগ্ধা পেছনে ফিরে সাফরানকে দেখে সাফরানের কাছে গিয়ে হাতে একটা কামড় বসিয়ে দেয়। ব্যথায় চিৎকার দিয়ে ওঠে সাফরান। কিরে, কি করছিস? ছাড়। সাফরানের চিৎকারে স্নিগ্ধা নিজেও চমকে ওঠে। তারপর মুখ চেপে ধরে বলে, আরে করছো কি? মা শুনতে পাবে তো। সাফরান ধমকে সুরে বলে, আগে বল, কামড় দিলি কেন? আমি স্বপ্ন দেখছি কিনা শিওর হওয়ার জন্য কামড় দিয়েছি। এই প্রথম আমি এমন কিছু দেখলাম, ভুল দেখলে মানুষ নিজেকে টিমটি কাটে, আর তুই কিনা কামড় দিচ্ছিস, তাও আমাকে। কারণ আমি তো অনেক আনকমন, তো তাই আমার ব্যাপার স্যাপার গুলো অনেক আনকমন হবে, এটাই তো স্বাভাবিক। তাও যদি একটু আস্তে দিতি, রাক্ষসী দাঁত সব তো বসে গেছে হাতে। স্নিগ্ধা সাফরানের হাত ধরে বলল। বেশি ব্যথা পেয়েছো? সাফরান স্নিগ্ধাকে কাছে টেনে নিয়ে বলল, হ্যাঁ পেয়েছি তো, কিন্তু হাতে না, এই বুকের মধ্যে। লজ্জা পেয়ে স্নিগ্ধা মুখ নিচু করে নিল। তা দেখে সাফরান স্নিগ্ধার চিবুক ধরে বলল, মাশাআল্লাহ, লাল শাড়িতে তোকে আমার বউ বউ লাগছে। এত সুন্দর কি করে হয় কেউ? আর কত পাগল করবে আমাকে তুই? তুমি এমনিই তো একটা পাগল। আমি পাগল? আমার পাগলামে কি দেখেছিস? অনেক কিছু। যেমন? এই যে এত রাতে আমার ব্যালকনি দিয়ে রুমের মধ্যে আসছো, এটা কি পাগলামি না? সাফরান স্নিগ্ধাকে এক ঝটকায় তার দিকে টেনে নেয়। স্নিগ্ধার চোখে চোখ রেখে স্নিগ্ধার ঠোঁটের কাছাকাছি চলে আসে। স্নিগ্ধার গরম নিঃশ্বাসে সাফরান নিয়ন্ত্রণ হারিয়ে বসে। গোলাপি ঠোঁট সাফরানের মনে শিহরণ জাগিয়ে তুলল মুহূর্তেই। দুহাতে আরো শক্ত করে জড়িয়ে ধরে স্নিগ্ধার কোমর। ভয় ও লজ্জায় স্নিগ্ধা চোখ বন্ধ করে ফেলে। কেঁপে কেঁপে উঠছে স্নিগ্ধার গোলাপি ঠোঁট দুটো। সাফরান স্নিগ্ধার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে স্নিগ্ধার কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলে, এসব করছিলি না ঘুমিয়ে এত রাতে? সাফরানের কথায় স্নিগ্ধা চোখ মেলে তাকায়, তারপর আমতা আমতা করে বলে, আরে না, জাস্ট দেখছিলাম শাড়িটা ঠিকঠাক আছে কিনা। মায়ের পছন্দ করেছে, ঠিকঠাক তো থাকবেই। এখন শুয়ে পড়ার, হ্যাঁ এই শাড়ির সাথে লাল হিজাব পরবে। বিয়েতে হিজাব? কোনো সমস্যা? না। হিজাব নিয়ে যেন কোনো সমস্যা হতে না দেখি। বিয়ের পর হিজাব নেকাব পরেই চলাফেরা করবে। এতদিন ডাক দিলে তো তোতা পাখির মতো বলে দিতে, ভাই ভাইয়ের মতো থাক। আমার কোনো অধিকার নাই এসব বলতে। এবার তোকে দেখাবো অধিকার কাকে বলে। হাজবেন্ডের কথা না শুনলে গুনাহ হবে, মায়েরও খাবি। আর হ্যাঁ, বিয়ের পর আর সাফরান ভাইয়ের ডাকা চলবে। স্নিগ্ধা জিজ্ঞাসা দৃষ্টিতে সাফরানের দিকে তাকায়। সাফরান ডাকবি। স্নিগ্ধা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। গুড গার্ল। আর হ্যাঁ, বিয়ের পর সংসার কম, লেখাপড়ায় মনোযোগী বেশি হতে হবে। স্নিগ্ধা কপাল কুঁচকে বলে, লেখাপড়া করতে হবে? জি, সবার আগে। পরশু তো ফিজিক্স এক্সাম তোর। মাকে কত করে বলেছি এক্সামটা শেষ হোক, তারপর বিয়ের ডেট দিই, কিন্তু মা তো কোনো কথাই শুনলো না। আচ্ছা শোন, আমি বাড়ি চলে যাচ্ছি, ঘুমিয়ে পড়তে। সাফরান পকেট থেকে চকলেট বের করে স্নিগ্ধার হাতে দেয়। চকলেট পেয়ে অনেক খুশি হয়ে যায় স্নিগ্ধা।
সেদিকে তাকিয়ে সাফরান বলে ওঠে, পিচ্ছি বউটা আমার। আমি কি বইরাবর বলবো? এত বয়সও হয় নাই আমার, বুইড়া বলছিস? আচ্ছা এখন যাও, মা নামাজ পড়তে উঠে তোমাকে দেখলে আমার ব্যান্ড বাজাবে। আচ্ছা যাচ্ছি, কাল দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। স্নিগ্ধার কাছ থেকে বিদায় নিয়ে সাফরান চলে যায়। সেদিকে তাকিয়ে স্নিগ্ধা মুচকি মুচকি হাসতে থাকে। কাল তারা দুজনে এক হতে যাচ্ছে। স্নিগ্ধার যেন আর তর সইছে না, নিজেকে বুঝিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রাফি আহমেদ ছেলের খুশি দেখে মনে মনে শান্তি অনুভব করছেন। সকালে ঘুম থেকে উঠেই ডেকোরেটরের লোকজন নিয়ে বাড়ির বাইরে এবং ভেতরে ডেকোরেশন করাচ্ছে। সাহিলকে এখানের দায়িত্ব সব বুঝিয়ে দিয়ে সাফরান তার মায়ের কাছে গেল। মা, আমি ফুপি বাড়ি যাচ্ছি, ওখানের কাজগুলো ফুপি একা পারবে না। আচ্ছা যা, আর শোন, কি ফুপি ফুপি লাগিয়ে রাখছিস? আজকের পর থেকে আতিয়াকে মা ডাকতে হবে। সাফরান মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তারপর বাইক ছুটিয়ে উধাও। রাফি আহমেদ প্রফুল্ল মন নিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়লেন। সকাল সকাল সাফরানকে দেখে আতিয়া রহমান ও স্নিগ্ধা বেশ অবাক হয়ে যায়। সাফরান সাথে করে কয়েকজন ডেকোরেটরের লোক নিয়ে এসেছে। আতিয়া রহমান থেকে অনুমতি নিয়ে সাফরান কাজ শুরু করে দেয়। বাড়ির গেটের ডিজাইন অবশ্য স্নিগ্ধার পছন্দ অনুযায়ী ছিল। পাশেই দাঁড়িয়ে সাফরানকে সাহায্য করছিল স্নিগ্ধা। কে বলেছে তারা একা? সাফরান তাদের কখনোই একা অনুভব করতে দেয় নাই। আনন্দে আতিয়া রহমানের চোখে অশ্রু চলে আসে। বেশ ঘটা করে বিয়ে করবে না বলেছে দুজনেই। খুবই কম সংখ্যক আত্মীয় ও কিছু এতিম শিশুদের নিমন্ত্রণ দিয়েছে সাফরান। স্নিগ্ধা মুগ্ধ নয়নে সাফরানের কাজ দেখছিল। ভাইয়া সাহিলকে নিয়ে আসো নাই কেন? বাড়িতে কাজ আছে না ওর, আসতে চেয়েছিল সবাই এখানে। আসলে বাড়ির কাজগুলো কি তুই করবি? দরকার হলে তো করতেই হবে, আপন মানুষদের কাজ করতে অলসতা আসে না আমার। তাই বুঝি এখন বাড়ির ভেতর যে ফুপিকে কাজে সাহায্য করেন মিসেস আহমেদ? সাফরানের কথায় স্নিগ্ধা লজ্জায় লাল হয়ে যায়। তারপর দৌড়ে বাড়ির ভেতর চলে যায়। সকাল থেকে দুপুর অবধি সকলে কাজ করে। স্নিগ্ধা কিছুক্ষণ পরপরই সাফরানের জন্য পানি, চা, জুস নিয়ে আসে। বাড়ির গেট, বিয়ের স্টেজ সব ডেকোরেশন করা হয়ে গেলে বাবুর্চির সাথে কথা বলে খাবারের সব আয়োজন করে নেয় সাফরান। স্নিগ্ধার চাচাতো ফুপাতো ভাই বোন সকলে চলে আসায় সাফরান স্নিগ্ধাকে বলে বাড়িতে চলে আসে। বাকি কাজ সবাই মিলে সামলে নিতে পারবে। সন্ধ্যা হতে হতেই সব আত্মীয় মেহমান আসতে শুরু করে। বউ সেজে ব্যালকনিতে দাঁড়িয়ে স্নিগ্ধা সাফরানের অপেক্ষা করতে থাকে, কবে তার দুলে রাজা আসবে। কিন্তু সময় যেন নড়ছেই না। কাজিন ও ফ্রেন্ডস সবাই স্নিগ্ধাকে নিয়ে মজা করছে। বাড়ি ভর্তি মানুষ। স্নিগ্ধা মোবাইল নিয়ে ছাদে চলে আসে। তারপর কয়েকটা সেলফি তুলে সাফরানকে হোয়াটসঅ্যাপে পাঠায়। সাথে সাথে সিন করে সাফরান। স্নিগ্ধা সাফরানের সাথে চ্যাটিং করায় ব্যস্ত। কখন তার সামনে ফাহিমা এসে দাঁড়িয়েছে স্নিগ্ধা খেয়াল করে নাই। আই এম সো সরি স্নিগ্ধা। ফাহিমার কথায় স্নিগ্ধা মাথা তুলে সামনে ফাহিমাকে দেখে অবাক হয়ে যায়। ফাহিমাকে বিস্ময়ে তাকিয়ে থাকতে দেখে আবারও বলে ওঠে, তোমাদের মাঝে আমার আসা উচিত ছিল না। সরি স্নিগ্ধা, পারলে আমাকে মাফ করে দিও। আমি শুধু আমার কথাই ভেবে গেছি, তোমাদের কথা ভাবি না। প্লিজ স্নিগ্ধা, মাফ করে দাও আমাকে। ডুকরে কেঁদে ওঠে ফাহিমা। স্নিগ্ধা ফাহিমাকে এভাবে কাঁদতে দেখে বলে, দেখো ফাহিমা, তুমি তোমার জায়গায় ঠিক ছিলে, তুমিও তো ভালোবেসেছো, কিন্তু সেটা ছিল একতরফা ভালোবাসা, কখনো পূর্ণতা পাবে না। সেই ভালোবাসায় নিজেকে জড়ালে কষ্ট তোমারই বেশি হবে। স্নিগ্ধা ফাহিমাকে জড়িয়ে ধরে, কিন্তু সাথে সাথে ফাহিমা স্নিগ্ধাকে ধাক্কা মেরে ফেলে দেয়। স্নিগ্ধা ছাদের রেলিং ধরে ঝুলে আছে। ভয় ও আতঙ্কে স্নিগ্ধার চোখ বড় হয়ে আছে। ফাহিমা হো হো করে হেসে ওঠে, মাফ করে দিও স্নিগ্ধা, আমাদের মাঝখান থেকে তোমাকে চিরতরে সরিয়ে দিলাম। উপরে ভালো থাকিও। কথাটা বলে ফাহিমা ছাদ থেকে নেমে যায়। এদিকে স্নিগ্ধা চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, কিন্তু সবাই নিচে ব্যস্ত থাকায় স্নিগ্ধার চিৎকার কেউ শুনতে পায় না। স্নিগ্ধা আর রেলিং ধরে রাখতে পারছে না। নিচের দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠছে স্নিগ্ধার। অন্যদিকে সাফরান স্নিগ্ধাকে খুঁজতে খুঁজতে হয়রান। কোথাও স্নিগ্ধাকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ল। তখনই কিছুক্ষণ আগে দেওয়া স্নিগ্ধার ছবির কথা মনে পড়ল। ছবিগুলো স্নিগ্ধার ছাদে তুলেছে, তার মানে স্নিগ্ধা এখন ছাদে আছে। সাফরান দৌড়ে ছাদে এসে স্নিগ্ধাকে দেখতে পেল না। সাফরান স্নিগ্ধার নাম ধরে কয়েকবার ডাকতেই স্নিগ্ধার কান্না ভেসে আসলো। সাফরান ছাদের কিনারে যেতেই স্নিগ্ধাকে রেলিং ধরে ঝুলে থাকতে দেখলো। চিৎকার দিয়ে উঠল সাফরান, স্নিগ্ধা এখানে কিভাবে? দ্রুত স্নিগ্ধাকে টেনে তুলল। স্নিগ্ধার হাত পা ঠান্ডা হয়ে আছে। স্নিগ্ধাকে জড়িয়ে ধরে কান্না করে দিল সাফরান। তুই ঠিক আছিস তো স্নিগ্ধা? স্নিগ্ধা মাথা তুলে তাকালো, তারপর সাফরানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। স্নিগ্ধা সাফরানকে সব খুলে বলল। সব শুনে সাফরান রাগে ফেটে পড়ল। স্নিগ্ধার হাত ধরে নিচে নিয়ে আসলো সাফরান।
ফাহিমা তাদের দুজনকে একসাথে দেখে চমকে উঠল। সাফরান রাফিয়া আহমেদকে বলল এখনই বিয়ের সব নিয়ম শুরু করতে। ফাহিমা ও বক্কর আহমেদ একে অপরের দিকে তাকিয়ে চোখ নিচু করে নিল। বাসর ঘরে হাজারো ফুলের সাথে কথা বলছে স্নিগ্ধা। সাফরানের কবুল বলার প্রতিধ্বনি হচ্ছে এখনো কানের মাঝে। কি দ্রুত সে কবুল বলেছিল তা শুনে সবাই হেসে দিয়েছে। সাফরানের চিরচেনা সেই বাইকে করে স্নিগ্ধা এ বাড়িতে আসে। তাদের দিকে তাকিয়ে থাকে সবাই। বাইকে করে বর বউকে নিয়ে যাচ্ছে। এরকম মুহূর্ত তাদের জীবনে কখনো আসবে এ তো একসময় কল্পনাও করে নাই। মামাতো ভাই থেকে বর হয়ে যাবে, ওই রোবট লাল চোখওয়ালা কল্পনার বাইরে ছিল। যাকে সহ্যই করতে পারত না, আজ তাকে ছাড়া সবকিছু ফ্যাকাশে বর্ণহীন। স্নিগ্ধা সাফরানের অপেক্ষা করছিল, কিন্তু এতক্ষণ হয়ে গেল এখনো বর মহাশয়ের আসার নাম নেই। স্নিগ্ধা মুখ বাঁকিয়ে বসে রইল। হঠাৎ দরজা খোলার শব্দে একটু নড়ে বসলো স্নিগ্ধা। সাফরান এসেছে। নিঃশব্দে খাট থেকে নামলো স্নিগ্ধা। তার সামনে সাফরান দাঁড়িয়েছিল। স্নিগ্ধা এসে সাফরানের পায়ে সালাম করতেই হো হো করে হেসে উঠল। হাসি শুনে চমকে উঠল স্নিগ্ধা। এ তো সাফরানের হাসি না। স্নিগ্ধা ঘোমটা তুলে সামনে সাহিলকে ভেঙচি কেটে হাসতে দেখে চোখ মুখ খিচিয়ে উঠে দাঁড়ালো। তুই? আমি তো কি হয়েছে, বরের ভাই মানে অর্ধেক বর, আমি আসলে দোষ কিসের? তবে রে। কথাটা বলে শেষ করতে পারলো না, তার আগে স্নিগ্ধা সাহিলকে ধাওয়া শুরু করলো। সাহিল দৌড়ে পালালো। সিঁড়ি দিয়ে দৌড়াতে যে শাড়ির সাথে পা লেগে পড়তে যাচ্ছিল, ঠিক তখনই হিরো মতো স্নিগ্ধার কোমর জড়িয়ে ধরলো তার বর। ভয়ার্ত চোখে স্নিগ্ধা সাফরানের দিকে তাকিয়ে আছে। সাফরান তার মুখের কাছে এসে বলল, আমি এসে ধরে ফেলবো, এজন্য কি একটু বেশি অসাবধানে থাকিস? স্নিগ্ধা কথা বলতে পারল না। এদিকে ঘর ভর্তি মানুষ তাদের দিকে তাকিয়ে হাসছে। সাফরান সবার সামনে স্নিগ্ধাকে পাজা কোলে করে রুমে নিয়ে আসলো। লজ্জায় স্নিগ্ধা সাফরানের বুকের মধ্যে মুখ লুকিয়ে রাখছে। সাফরান স্নিগ্ধাকে খাটের উপর আলতো করে শুইয়ে দিল। সাথে সাথে স্নিগ্ধা উঠে বসলো। এক অন্যরকম শিহরণে কেঁপে উঠল স্নিগ্ধার সর্বশরীর। সাফরান স্নিগ্ধার কাছে বসে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি মিষ্টি দেখাচ্ছে স্নিগ্ধাকে। লাল হিজাব, চোখে গাঢ় করে কাজল দেয়া, গোলাপি রঙে রাঙানো ঠোঁট সাফরানকে তার দিকে টেনে নিচ্ছে। সাফরান ধীরে ধীরে স্নিগ্ধার আরো কাছে আসতে লাগলো। এদিকে স্নিগ্ধার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে স্নিগ্ধা। সাফরান স্নিগ্ধার ঠোঁটের কাছাকাছি আসতেই থমকে গেল। পা হাত দিয়ে বালিশের নিচ থেকে একটা বই বের করে স্নিগ্ধার হাতে দিয়ে বলল, পড়েন, কাল এক্সাম। ফেল করলে তখন বাহানা হিসেবে বলবেন বিয়ে ছিল, পড়তে পারি। এই বাহানা কেন দিতে না হয়? স্নিগ্ধা চোখ মেলে বইটার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, বাসুরাতে কেউ বই পড়ে? তাই কি করে মিসেস আহমেদ বলেন আমাকে? আমরা তাই করব। স্নিগ্ধা সাফরানের দুষ্ট কথার মানে বুঝতে পেরে মুচকি মুচকি হাসলো। তারপর বলল, ইউ আর ভেরি আনরোম্যান্টিক। কথাটা শুনে সাফরান আগুন চোখে স্নিগ্ধার দিকে তাকালো। তারপর স্নিগ্ধার চিবুক ধরে বলল, এই কথাটা আরো একবার বলেছিলে আমাকে, মনে আছে তো? সেদিন নিজেকে রোমান্টিক প্রমাণ করার জন্য কি করেছিলাম? স্নিগ্ধা চোখ নিচু করে ঋদ্ধির বিয়েতে করা সাফরান ও স্নিগ্ধার প্রথম কিসের সিনটা ভাবতে লাগলো। তারপর সাফরান বিয়ের শেরওয়ানিটা খুলে ফেলে। তা দেখে স্নিগ্ধা দুহাত দিয়ে চোখ ঢেকে ফেলে। কি করছো তুমি ভাইয়া? কি করছি? সবাই যা করে বাসরাতে তাই করব। আমার ভয় করছে ভাইয়া। কিসের ভয়? আর ভাইয়া ডাকছিস কোন দুঃখে? তোকে বলছি না তোর বর আমি, শুধু সাফরান ডাকবি। আদর করে জান বেবি ডার্লিংও বলতে পারিস। এইসব নামে তো তুই তোর বান্ধবীদের ডাকিস, আমাকে কেন ডাকবি? মুখ টিপে টিপে কথাগুলো বলল সাফরান। সাফরানের নেশা নেশা চোখে স্নিগ্ধার দিকে তাকিয়ে থাকা স্নিগ্ধাকে অনেক লজ্জার মধ্যে ফেলে দিয়েছে। খালি গায়ে একটা মাত্র পাতলা গেঞ্জি গায়ে দিয়ে আছে সাফরান। স্নিগ্ধার লজ্জায় আর তাকিয়ে থাকতে পারছে না। সাফরানকে টেনে সাফরানের বুকের মাঝে মুখ লুকিয়ে রাখে স্নিগ্ধা। দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে সাফরান। এভাবে এত কাছে স্নিগ্ধাকে কখনো পাবে তা ছিল কল্পনার বাইরে। এখন কিছুটা লজ্জা ভেঙেছে স্নিগ্ধার। সাফরানের কাছ থেকে নিজেকে মুক্ত করে সাফরানের চোখের দিকে তাকায়। তারপর চোখে চোখ রেখে বলে, খুব অসময়ে এসেছো তুমি। ভালোবাসা কি আগে তো বুঝিনি, কারো এত কাছাকাছি কখনো আসেনি। তুমি শিখিয়েছো ভালোবাসা, তুমি হয়েছো আমার দামি অনুভূতি। বেঁচে আছি যতদিন, থাকবো পাশাপাশি। কথা দিলাম কখনো যাব না দূরে। আমি ভালোবাসি নিজের থেকেও বেশি। আই লাভ ইউ সো মাচ সাফরান ভাইয়া। শেষের কথা শুনে বেলুনের মতো চুপসে গেল সাফরান। আমি ভাইয়া না, যা, বাসর করবো না তোর সাথে। সাফরান অভিমান করে ল্যাপটপ নিয়ে বসে। তা দেখে স্নিগ্ধা পেছন থেকে সাফরানকে জড়িয়ে ধরে বলে,
সরি, আমার লাল চোখওয়ালা রোবট আর ভাইয়া ডাকবো না, তবে মাঝে মাঝে ডাকবো তোমার এই রাগি রাগি চেহারা দেখার জন্য। খিলখিলিয়ে হেসে ওঠে স্নিগ্ধা। সাফরান স্নিগ্ধাকে হ্যাঁচকা টান দিয়ে তার কোলে শুইয়ে দেয়। ভয়ে স্নিগ্ধা সাফরানের গেঞ্জি খামচে ধরে। সাফরান স্নিগ্ধার গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করাতেই কেঁপে ওঠে স্নিগ্ধা। স্নিগ্ধার ঠোঁটে আলতো করে চুমু খেয়ে সাফরান বলে, কাল এক্সামটা শেষ হোক, তারপর বুঝাবো আমি রোমান্টিক কিনা। এখন যা কাপড় চেঞ্জ করে আয়, তারপর একটু করে পড়ালেখা কর। ফুপাকে আমি কথা দিয়েছি তোর স্বপ্ন আমি পূর্ণ করব, আর আমাকে তোর সাহায্য করতে হবে। জো হুকুম পতিদেব। স্নিগ্ধা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। বাসর রাতে তাকে কিনা পড়ালেখা করতে হচ্ছে। এমন বাসর রাত কখনো কারো হয়েছে কিনা কে জানে, তবে মনে থাকবে এই রাতটা আজীবন। মোবাইলের অ্যালার্মে ঘুম ভেঙে গেল স্নিগ্ধার। উঠতে চেয়েও উঠতে পারল না। পাশে তাকিয়ে সাফরানকে দেখে তার দিকে তাকিয়ে রইল। সাফরান স্নিগ্ধাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। কেমন যেন লজ্জা লজ্জা করে স্নিগ্ধার। এতদিন একা ঘুমিয়ে আসছে, আর আজ এমন একজনের পাশে শুয়ে আছে যাকে কিনা আগে একটু সহ্য করতে পারতো না। সাফরানের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে নিজেই হেসে ওঠে। লাল চোখওয়ালা রোবটটাকে ঘুম অবস্থাতেও কিউট লাগছে। সাফরানের কপালে একটা চুমু এঁকে দেয় স্নিগ্ধা। তারপর সাফরান থেকে নিজেকে সারিয়ে নিয়ে একটু হালকা হয়। এখন সকাল 5টা। মোবাইলের অ্যালার্ম সাফরান দিয়েছিল। স্নিগ্ধা অ্যালার্ম বন্ধ করে আবারও চোখ বন্ধ করে। আর একটু ঘুমিয়ে নিলে মন্দ হবে না। স্নিগ্ধা চোখ বন্ধ করে পাশ ফিরে শুয়ে থাকে। আর তখনই সাফরান এক হাতে স্নিগ্ধাকে নিচের দিকে টেনে নিয়ে আসে। আকস্মিক এমন আচরণে স্নিগ্ধা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। এই কি করছো? সাফরান স্নিগ্ধার কোনো কথার উত্তর না দিয়ে স্নিগ্ধার মুখের কাছে তার মুখ নিয়ে আসে। এখন উঠে নামাজ পড়ে কিছু যদি পড়তে না বসো তাহলে আরো অনেক কিছু করব। স্নিগ্ধার লজ্জা পেয়ে চোখ নিচ করে নেয়। সাফরান ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটিয়ে স্নিগ্ধাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিজেকে ছাড়ানোর অনেক জোরাজুরি করতে থাকে স্নিগ্ধা। সাফরানের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে এক অন্যরকম ভালো লাগা অনুভূত হচ্ছে। আচ্ছা যাচ্ছি নামাজ পড়তে, তুমিও উঠে নামাজ পড়ে নাও। চল। আর শোনো, তুমিও আমাকে তুমি করে বলবে। কেন, তুই বলে সমস্যা কিসে? কেমন যেন বোন বোন ফিল হয়। পারবো না, তুই করে বলবো। তাহলে আমিও তোমাকে সাফরান ভাইয়া বলে ডাকবো। কি? জি। এই না প্লিজ, আমি তোমাকে তুমি করে বলবো, তাও ভাইয়া ডাকিও না প্লিজ। ঠিক আছে ভাইয়া। তবে রে। সাফরান স্নিগ্ধাকে ধরতে যেতেই স্নিগ্ধা পালিয়ে গেল। স্নিগ্ধা ভেঙচি কেটে কেটে সাফরানকে আরো রাগিয়ে তুলছে। দুজনে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। স্নিগ্ধা আজকের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর সাফরান ল্যাপটপের সামনে নিয়ে বসে দোকানের হিসাব নিকাশ করছে। রাফি আহমেদ রান্নাঘরে সকলের জন্য নাস্তা বানাচ্ছে। তখনই স্নিগ্ধা এসে রাফি আহমেদকে সাহায্য করতে লাগলো। কি রে স্নিগ্ধা, ঘুম কেমন হলো? ভালোই হয়েছে থুক্কু মা। আগামী বছর নাতি নাতনির মুখ দেখতে পাবো তো? রাফি আহমেদের কথায় স্নিগ্ধা লজ্জায় লালবর্ণ ধারণ করলো। তা দেখে রাফি আহমেদ আলতো করে স্নিগ্ধার চিবুক ধরে বলল, তোকে পেয়ে আমার ছেলের মুখে হাসি ফুটেছে রে, যা প্রকাশ পাচ্ছে খুব। আগে কখনোই সাফরানকে হাসতে দেখি নাই। সব সময় মুখে একটা গম্ভীর ভাব করে রাখতো, মনে হতো ও যেন আমাদের সবার থেকে বড়। আজ তোর জন্যই আমি আমার সাফরানকে প্রাণ খুলে হাসতে দেখেছি। রাফি আহমেদ আবেগে কান্না করে দিল। মা কাঁদছো কেন তুমি? তোমার চোখে যেন আমি দ্বিতীয়বার অশ্রু না দেখি। তুমি কোনো চিন্তা করো না, ওই লাল চোখওয়ালা রোবটকে নিয়ে তো একদমই না। আমরা সবাই অনেক সুখে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের পরিবারের দিকে যেন কারো খারাপ নজর না পড়ে। আচ্ছা তুই তোর মামাকে চা দিয়ে আয়, আমি পায়েস রান্না করি। মিষ্টি খেয়েই পরীক্ষা দিতে যাবি। আচ্ছা ঠিক আছে। পরিবারের সবাইকে নিয়ে সকালের নাস্তা সেরে স্নিগ্ধাকে কলেজে দিয়ে আসলো সাফরান। তারপর দোকানে চলে আসলো। বাড়িতে পা রাখতেই চমকে উঠলো স্নিগ্ধা। এখন তো কেবল রাত 9টা বাজে। এই সময়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লো নাকি? পুরো বাড়ি অন্ধকার। মনে মনে ভীষণ ভয়ও লাগছে। অন্ধকার মানেই ভূত বাবাজি চুপটি করে ঘাপটি মেরে আছে। ভূত বাবাজি না হয় ঘাপটি মেরে আছে, কিন্তু আমার পতিদেব কোথায়? ভূত ধরে ফেললেও উনিই তো বাঁচাবে। এদিকে আরেক দুষ্টু সাহিল বাড়িতে নামিয়ে দিয়েই বাইরে আড্ডা দিতে চলে গেছে। আজ সাফরানকে বলে বকা খাওয়াতে হবে। কেন যে উনি আমাকে বাড়ি থেকে আনার জন্য ওই দুষ্টুটাকে পাঠিয়েছে, পুরো রাস্তায় আমার মাথা খেয়েছে। উল্টাপাল্টা কথা বলে নিজে একটু সময় বের করে বউকে বাপের বাড়ি থেকে আনতে পারলো না। আজকের প্রশ্ন করেই ওনার মাথা খেয়ে ফেলেছে। অন্ধকারে বিড়বিড় করতে করতে হল ঘরের লাইট অন করলো, কিন্তু আলো জ্বললো না। হঠাৎ স্নিগ্ধার কেমন ভয় ভয় করতে লাগলো।
বাড়ির সবাই কোথায় গেছে? আলো কেন জ্বলছে না? অন্ধকারে প্রাণ বেরিয়ে যাচ্ছে স্নিগ্ধার। হঠাৎ তখনই পেছনে কারো উপস্থিতি টের পেল স্নিগ্ধা। ভয়ে পুরো শরীর কেঁপে উঠল। কে আছে পেছনে? স্নিগ্ধা ভয়ে চিৎকার দিয়ে উঠল। আর তখনই পেছন থেকে একটা হাত স্নিগ্ধার মুখ চেপে ধরল। স্নিগ্ধা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে ক্রমাগত। এবার স্নিগ্ধাকে কোলে তুলে নিয়েছে। সাথে সাথে রুমের মধ্যে বিভিন্ন ধরনের লাল নীল লাইট জ্বলে উঠল। স্নিগ্ধা সাফরানকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। স্নিগ্ধাকে কোলে করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো সাফরান। সাফরানের গলা জড়িয়ে ধরে আছে স্নিগ্ধা। রুমে নিয়ে এসে স্নিগ্ধাকে বিছানায় শুইয়ে দেয় সাফরান। রুমের আলো নেভানো। তুমি আমাকে তো ভয় পাইয়ে দিয়েছ, আর একটু হলে তো মরেই যে। স্নিগ্ধা কথা শেষ করতে পারল না। সাফরান তার ঠোঁটে আঙ্গুল রেখে চুপ করতে বলল। সাফরান রুমের লাইট জ্বালাতেই স্নিগ্ধা অবাক হয়ে গেল। অবাক চোখে পুরো রুম দেখছে স্নিগ্ধা। অনেক সুন্দর করে ডেকোরেট করেছে সাফরান। রুমের মেঝেতে ফুল দিয়ে স্নিগ্ধার নাম লেখা। বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে বানানো লাভ সাফরান নিজ হাতেই সাজিয়েছে। সাফরান স্নিগ্ধাকে ইশারা করে টেবিলে রাখা বাক্সটা খুলতে বলে। বাক্সটা খুলে একটা কালো রং ও লাল পাড়ের শাড়ি দেখতে পায়। শাড়িটা অনেক পছন্দ হয় স্নিগ্ধার। কিন্তু আমি তো শাড়ি পরতে জানি না। সাফরান রুমের মধ্যে রাখা ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয়। তারপর রুমের লাইট অফ করে। স্নিগ্ধা অবাক চোখে সাফরানকে দেখছে। তার কাছে এখনের সাফরানকে অনেক অচেনা মনে হচ্ছে। সাফরান নিজেও কালো রঙের একটা শার্ট পরে আছে। শার্টের প্রথমের কয়েকটা বোতাম খোলা। এমনিতেই তো ফর্সা, তার উপর কালো শার্টে অনেক সুন্দর দেখাচ্ছে সাফরানকে। তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাফরান এগিয়ে আসে। পর্দার আড়ালে গিয়ে ব্লাউজ ও পেটিকোট পরে আসতে বলে স্নিগ্ধাকে। স্নিগ্ধা বাধ্য মেয়ের মতো তাই করে। পর্দার আড়ালে দাঁড়িয়ে সাফরানকে বিস্ময় ভরা চোখ নিয়ে দেখতে থাকে। অনেকক্ষণ হওয়ার পরেও যখন স্নিগ্ধা পর্দার আড়াল থেকে বের হয় না, তখন সাফরান পর্দার ওপারে চলে আসে। সাফরানকে দেখে স্নিগ্ধা লজ্জায় লাল হয়ে যায়। সাফরান স্নিগ্ধাকে শাড়ি পরিয়ে দেয়। তারপর আয়নার সামনে স্নিগ্ধাকে দাঁড় করিয়ে বলে, কেমন লাগছে নিজেকে মিসেস আহমেদ? স্নিগ্ধা আয়নায় নিজেকে দেখে চমকে যায়। তার গলায় একটা হীরার নেকলেস। এটা কি করে আসলো? শাড়ি পরানোর সময় যখন লজ্জায় চোখ বন্ধ করেছিল তখন পরিয়ে দিয়েছি নেকলেস। কিন্তু এটা অনেক দামি হবে। কেন শুধু শুধু? সাফরান স্নিগ্ধার ঠোঁটে আঙুল স্পর্শ করাতেই থেমে গেল স্নিগ্ধা। সাফরানের হাত সরিয়ে স্নিগ্ধা প্রশ্ন করল, কেন এত ভালোবাসো আমাকে? ভালোবাসার না কোনো প্রশ্ন হয় না কোনো উত্তর, শুধু সীমাহীন অনুভূতি। তুই ছাড়া আমার মনটা ভীষণ খালি খালি লাগে, একা একা লাগে। বিষণ্ণতায় জড়িয়ে যায় আমি পুরোপুরি। তোকে না দেখলে দু চোখ থেকে অনবরত অশ্রু ঝরে। তোকে হারানোর ভয় প্রতি রাত নির্ঘুমতায় কাটাতে হয়। তোকে ছাড়া নিজেকেই প্রাণহীন, আনন্দহীন মনে। তোকে পেয়ে আজ আমি পরিপূর্ণ। চোখের সামনে তুই ঘুরে বেড়াবি আমার। তোকে দেখাবো, ঘুমাবো, আর ঘুম থেকে উঠবো তোকে দেখে। প্রতিদিন এক নতুন নতুন অনুভূতি নিয়ে সামনে দাঁড়াবি তুই, আর আমি মুগ্ধতা নিয়ে তোকে দেখে যাব, ভালোবেসে যাব। একসাথে শুরু হব আমাদের পথ চলা, যেখানে হাজারো বাধা আসলেও দুজন দুজনের হাত অল্পের জন্য ছেড়ে দিব কিংবা হালকা করব। শক্ত করে আজীবন দুজন দুজনের সাহস হব, শক্তি হব। কখনো ছেড়ে যাবি না তো? স্নিগ্ধা অশ্রুসিক্ত নয়নে সাফরানের দিকে তাকিয়ে আছে। টুপ করে কয়েক ফোঁটা অশ্রু সাফরানের হাতে পড়ে। বোকামে, কাঁদছিস কেন? তোর ওই দু চোখে আমি যেন কখনো অশ্রু না দিই। আমি সত্যি অনেক ভাগ্যবতী, তোমার মতো একজন মানুষকে আমি জীবনসাথী হিসেবে পেয়েছি। স্নিগ্ধা সাফরানকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ সো মাচ সাফরান। আমি কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করতে পারি না। তুমি আমার জীবনে আল্লাহর দেওয়া বিশেষ উপহার, যাকে সারা জীবন পরম যত্নে আগলে রাখবো। স্নিগ্ধার চোখের পানি মুছে কোলে তুলে বিছানায় নিয়ে শুইয়ে দেয় সাফরান। তারপর স্নিগ্ধাকে উষ্ণ আদরে ভরিয়ে দেয়। আর বেশি বর্ণনা করব না, আমার আবার রোমান্সে ডায়াবেটিস আছে। স্নিগ্ধা ও সাফরানের জন্য সবাই দোয়া করবেন। সবার ভালোবাসা স্নিগ্ধা ও সাফরানের মতো যেন পূর্ণতা লাভ করে।